আসসালামু আলাইকুম। আজকে হলো রাসায়নিক পরিবর্তনের শেষ ক্লাস, মানে সিকিউ শেষ ক্লাস। এটা সিকিউ তো আগে নেওয়া হয়েছে। তিনটা সিকিউ বাকি ছিল, যে তিনটা সিকিউ খুবই ইম্পর্টেন্ট, মানে একটা তো খুবই আছে। আমরা শুরু করি। পাঁচটা সিকিউ দেওয়া ছিল পার্ট টু থেকে, তার মধ্যে দুইটা হয়ে গেছে। একটা হলো কেপিকেসি রাশিমালা নির্ণয়, 2 নম্বর হয়ে গেছে যে কেপিকেসির ম্যাথ। আর আজকে হলো 3 নম্বর থেকে আমি শুরু করবো, যেটার নাম সাম্য অবস্থার উপর। 3 নম্বর সিকিউ থেকে শুরু। তিনটা প্রশ্ন বাকি আছে। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব। না না, এখন আর অগ্রিম কিছু করতে হবে না। আগে কি করতে থাকো। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে অবশ্যই ভালো রেজাল্ট করা দরকার। এইচএসসি ভালো রেজাল্ট হবে না তো কোনো লাভ হবে না। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, বা ল্যাস হ্যাতেলিয়ার নীতি বলতে পারি এটাকে। অথবা পরীক্ষার সময় এটা এইভাবে আসবে যে উদ্দীপকের বিক্রিয়া থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার সত্য লিখো বা কৌশল লেখো, একই কথা। আর এটাই হলো আমাদের ল্যা শাতেলিয়ার নীতি। ল্যা শাতেলিয়ার নীতি, এটাই ল্যা শাতেলিয়ার নীতি। তাহলে এই যদি হয় ল্যা শাতেলিয়ার নীতি, তাহলে সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, উদ্দীপকের বিক্রিয়া থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল। পরীক্ষার সময় এটা এভাবে আসে, অথবা বলে উদ্দীপকের বিক্রিয়াটার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব লেখুন। আর এটাই ল্যাসাতেলের নীতি। তো আমরা আগে ল্যাসাতেলের নীতি প্রশ্নটা আলোচনা করি, তারপর পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে সেটা দেখাবো। তো সাম্যাবস্থার উপরে প্রথমে আসি তাপমাত্রার প্রভাব। সাম্যাবস্থার উপরে 1 নম্বর পয়েন্ট, সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। দুই ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী, দুই ধরনের বিক্রিয়া হয়। আমি প্রথমে আলোচনা করব তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তাপ উৎপাদী বিক্রিয়া সমস্যা যেটা স্টুডেন্টের হয় সেটা হলো তারা তাপ উৎপাদী বিক্রিয়া চিনতে পারে না। এই তাপ উৎপাদী বিক্রিয়া চেনার দুইটা উপায় আছে, বা দুইটা ওয়েতে তাপ উৎপাদী বিক্রিয়াকে তারা প্রকাশ করে। একটা বিক্রিয়া, এই বিক্রিয়া লেখার পরে যদি আলাদা করে ডেল এইচ লেখা থাকে, সেই ডেল এইচটা যদি নেগেটিভ লেখা থাকে, এই নেগেটিভ ডেল এইচ বা কোনো সংখ্যাও দিতে পারেন, ধরো এখানে সংখ্যা দিয়ে দিল 92.2 কিলো জুল। এই যে সংখ্যা বা ডেল এইচ যদি স্বাভাবিক অবস্থায় তারা যদি প্রতীক ব্যবহার করে, তাই এইভাবে লিখে দেয় ডেল এইচ নেগেটিভ। এরকম ডেল এইচ নেগেটিভ দিয়ে বোঝা যায় যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই তাপ উৎপাদী বিক্রিয়াকে আর একটা ওয়েতে প্রকাশ করা যায়। তাপ উৎপাদী বিক্রিয়াকে, বিক্রিয়া একটু বেঁকে গেছে, আমি সোজা করে দিই। N2 + 3H2 উৎপন্ন করছে হলো 2NH3। এখানে এরকম একটা কমা দিয়ে শেষে যে লেখা থাকে যে ডেল এইচ 92 কিলোজুল, এটা দিয়ে বোঝা যায় যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এটা দিয়ে বোঝা যায় যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর সেম তাপ উৎপাদী বিক্রিয়াকে আরেকটা ওয়েতে তারা প্রকাশ করতে পারে N2 + 3H2 2NH3। উৎপাদের সাথে প্লাস দেয়া, উৎপাদের সাথে তাপটাকে তারা প্লাস দিয়ে প্রকাশ করতে পারে।
অনেকে এটা বোঝে খুব ভালোভাবে, ক্লাস 9 থেকে তারা জেনে আসছে যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এক্স নেগেটিভ। এটা তারা সবাই জানে, মানে স্টুডেন্টের যেটা সমস্যা হয় যে এটা তারা সবাই বোঝে, কিন্তু যখনই প্রশ্নে এরকম জিনিস দিয়ে দেয় তখনই তারা বুঝতে পারে না যেটা তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া হবে। তো তাপ উৎপাদী দেখো, এটা খুব সিম্পল একটা কনসেপ্ট। উৎপাদী মানে কি? উৎপন্ন তাপ। এখানে উৎপাদেই তো উৎপন্ন তাপ আছে, তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে যে একটা উৎপন্ন তাপ, মানে এনএ স্থির উৎপন্ন হচ্ছে প্লাস ইনটু এই যে এনআই স্থির উৎপন্ন হচ্ছে, এখানে 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। আমি ভালো করেই জানি, বা তোমরা ভালো করেই জানো যে এই পাশে বিক্রিয়ক থাকে আর এই পাশে উৎপাদ থাকে। তাহলে এই যে উৎপাদে এনআই স্থির যদি হয়, এ পাশে এটা লেখা থাকো কি, এটা উৎপন্ন তাপ। তো এটা বুঝতে কেন অসুবিধা হয় আমার মাথার মধ্যে ঢোকে না, যে স্টুডেন্টরা কেন এটা সিম্পল জিনিসটা বোঝে না, যে উৎপন্ন তাপটা যদি প্লাস আকারে উৎপাদের সাথে যদি প্লাস লেখা থাকে তাহলে ওটাই তো উৎপন্ন হচ্ছে। আমি যদি এখানে একটা গরু লিখতাম তাহলে সে গরুও তো উৎপন্ন। আমি যদি এখানে একটা গরু লিখতাম সে গরুও তো উৎপন্ন হয়েছে। আমি যদি এখানে একটা ছাগল লিখতাম প্লাস দিয়ে তাহলে সে ছাগলও তো উৎপন্ন হয়েছে। এখানে যদি গরু ছাগল লিখলে সেটা উৎপন্ন তাপ হয়, তাহলে উৎপন্ন হয়। তাহলে এখানে যদি তাপ লিখি তাহলে তাপটা কেন উৎপন্ন না? তা এর থেকে ভালো উদাহরণ দেওয়ার আসলে পসিবল না। আমি গরু ছাগল দিয়ে বললাম, যেখানে গরু দিলেও উৎপন্ন হচ্ছে, গরুটা উৎপন্ন হয়েছে, ছাগল দিলেও ছাগলটা উৎপন্ন হয়েছে, যাই প্লাস লিখবো সেটাই উৎপন্ন। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি এখানে এভাবে প্লাস দিয়ে লেখা থাকে তো সেটা উৎপন্ন বোঝাবে। ডেল এইচটা সবাই এমনি বোঝে যে ডেল এইচ নেগেটিভ মানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি উদ্দীপক বুঝতে সমস্যা, এই জন্য বললাম যে উদ্দীপকে দুই ভাবে থাকতে পারে। একটা হলো ডেল এইচ লিখে আলাদাভাবে মাইনাস দিলে সেটা যেমন তাপ উৎপাদী বিক্রিয়া বোঝায়, ওই সেম বিক্রিয়াটাকে আবার তারা এভাবেও লিখে দেখাইতে পারে যে উৎপাদের সাথে প্লাস দিয়ে লেখা থাকতে পারে, এটাও তাপ উৎপাদী। দুইটা যে কোনো একটা ওয়েতে প্রকাশ করা থাকে। এবার আসি আমরা এই তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে তাপমাত্রা বাড়াবো আর তাপমাত্রা কমাবো, তাহলে কি ঘটনা ঘটে। খেয়াল করো, একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিজে থেকেই কিন্তু তাপ উৎপন্ন করে, নিজে থেকেই তাপ উৎপন্ন করে। তা আমরা ভালো করেই জানি যে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। একজন মানুষের গার্লফ্রেন্ড যদি চলে যায় তা সে কিছুদিন পরে নতুন সঙ্গী খুঁজতে চায়, স্ত্রী চলে গেলে নতুন বিয়ে করতে চায়। এটা যেমন সত্য কথা, বিক্রিয়ার ক্ষেত্রে এরকম কোন একটা কিছু যদি সে জায়গা থেকে সরাই নি তাহলে ওই জায়গাটা আবার সে পূরণ করতে চাবে। তা আমি যদি এই বিক্রিয়া থেকে এই উৎপন্ন তাপ 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে, তাপটাকে যদি বের করে নিই, এই তাপটাকে যদি বের করে নিই ওখান থেকে তাপটাকে সরাই নিচ্ছে। কিভাবে সরাই নিচ্ছে? তাপটা আর একটা সিঙ্ক দিয়ে ধরো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এই যে তাপটা এখান থেকে বের হয়ে আসতেছে, এই তাপটা বের হয়ে আসার কারণে ওই জায়গাটা আবার কি হতে চাবে? পূরণ করতে চাবে সে। এই জায়গাটা আবার পূরণ করতে চাবে। এই জায়গাটা পূরণ করতে গেলে তাকে কোন দিকে ঘুরতে হবে? সামনের দিকে যাইতে হবে। এটা দিয়ে সিম্পলি বোঝা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, আর সাম্যাবস্থা সামনের দিকে যাওয়া মানে এনে স্থির উৎপাদন বেড়ে যাওয়া। আর যদি তাপমাত্রা বাড়াই দিই, এখন দেখো এই বিক্রিয়াটা বাইরে থেকে তাপ যদি যোগ করা হয়, আগে থেকেই কিন্তু উৎপন্ন তাপ 92 কিলো জুল। আর এর উপরে যদি আমি বাইরে থেকে তাপ যোগ করা শুরু করি, এখানে তাপ দেওয়া শুরু করলাম, ধরো বাইরে থেকে আরো 100 কিলো জুল তাপ এখানে দিলাম, তা 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছিল, ভেতরে আরো আমি 100 কিলো জুল তাপ জোরে ঢুকাই দিচ্ছি। তাহলে ওই তাপটা, বর্ধিত তাপটা কি করবে? বর্ধিত তাপটা এই এনএ স্থিতিকে ভেঙে দিয়ে পেছনের দিকে নিয়ে আসবে। তার মানে সহজে বোঝা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পেছনের দিকে করবে। আগে থেকে 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে, আমি কি করলাম, ওর থেকে আরো বেশি তাপ ওর মধ্যে ঢুকাই দিলাম, যে 92, এবার আমি আরো 100 কিলো জুল তাপ দিই। তাহলে উৎপন্ন তাপটা বের হইতে পারতেছে না। তাপ যদি বের হইতে না হয় ওই জায়গা পূরণ তো হবে না। আমি আরো বাইরে থেকে তাপ যোগ করা শুরু করছি, বাইরে থেকে তাপ যোগ করলে সেই তাপ কি করবে? ওই তাপের সাথে যুক্ত হয়ে, উৎপন্ন তাপ সেটার সাথে যুক্ত হয়ে ওই উৎপাদকে ভেঙে পেছনের দিকে বাড়ায় দিবে। তার মানে আমাদের ক্ষতি হওয়া শুরু করবে। উৎপাদ ভেঙে পেছনের দিকে আসা মানে বিক্রিয়া পেছনের দিকে আসা মানে উৎপাদ কমে যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় সিম্পলি বোঝা যায় যে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পেছনে বা বামে সরবে, পেছনে বা বামে সরবে। আর যদি তাপমাত্রা কমাই দেওয়া হয়, তাপমাত্রা কমাই দেওয়া মানে উৎপাদ থেকে তাপকে বের করে নেওয়া, সেক্ষেত্রে বিক্রিয়া সামনের দিকে বা ডানে সরে যাবে। ওকে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আশা করি সবাই চিনতে পারবা। আর আগে ডিটেলস নিয়ে এগুলো অনেক পড়াইছি, এই জন্য আমি এখন দ্রুত আগাই। তাপহারী বিক্রিয়া,
তাফারি বিক্রিয়াও অনেকে চিনতে পারেন। তাফারি বিক্রিয়া চেনারা এরকম দুইটা ওয়ে বলি। তাফারি বিক্রিয়াও দুই ভাবে প্রকাশ করা থাকতে পারে। তাপ উৎপাদী বিক্রিয়া যেমন দুইটা ভাবে প্রকাশ করে, তাফারি বিক্রিয়াও দুইটা ভাবে প্রকাশ করে। যেমন N2 + O2 তৈরি করে হলো 2NO। এই যে 2NO তৈরি হয়েছে, এই জায়গাটায় আলাদা করে ডেল এইচ যদি লেখা থাকে প্লাস 180 কিলো জুল, অথবা প্রতীক লেখা থাকলে এটা ডেল এইচ পজিটিভ লেখা, এইভাবে লিখতে পারে ডেল এইচ পজিটিভ। এই যে আলাদা করে ডেল এইচ এর সাথে যদি পজিটিভ লেখা থাকে, এই পজিটিভ মিন্স তাপ উৎপন্ন হচ্ছে না, তাপ দিতে হচ্ছে। ঠিক আছে, এই ডেল এইচ পজিটিভ মানে কি, এই বিক্রিয়াটা 180 কিলো জুল তাপ না দিলে ঘটবে না, 180 কিলো জুল তাপ দিতে হবে। ডেল এইচ পজিটিভ মানে এটা তাপের বিক্রিয়া। আচ্ছা, এই সেম বিক্রিয়াটাকে তারা এভাবেও লিখে দিতে পারে পরীক্ষার সময়, N2 + O2 উৎপন্ন হচ্ছে হলো 2NO। সেক্ষেত্রে এই যে ডেল এইচ না দিয়ে তারা উৎপাদের সাথে নেগেটিভ লিখে দেখাইতে পারে। উৎপাদে নেগেটিভ দেওয়া মানে কি, যে এই বিক্রিয়াটা যখন ঘটে তখন 180 কিলো জুল তাপ শোষণ করে, মাইনাস মানে চুষে নেওয়া হচ্ছে। তাহলে এই যে মাইনাস লেখা মানে চুষে নিচ্ছে, 180 কিলো জুল তাপ সে শোষণ করছে। তাহলে এই শোষণ করা মানে তাপহারি বিক্রিয়া। তাহলে সিম্পলি দুইটা উপায়ে তাপহারি বিক্রিয়াকে প্রকাশ করা যায়। একটা ডেল এইচ এর পেছনে যদি পজিটিভ লেখা থাকে তাহলে সেটা তাপহারি বিক্রিয়া, আর যদি উৎপাদের পেছনে নেগেটিভ লেখা থাকে তাহলে উৎপাদের সাথে মাইনাস মানে কি, এটা উৎপন্ন হতে গেলে 180 কিলো জুল তাপ শোষণ হচ্ছে, মাইনাস মানে শুষে নেওয়া। ঠিক আছে, আর প্লাস মানে তো উৎপন্ন, মাইনাস মানে শুষে নিচ্ছে। এই শুষে নেওয়ার কারণে এখানে তাপ শোষণ, মানে এটা তাপহারি বিক্রিয়া। তাহলে তাপহারি বিক্রিয়া হয় এই প্রকারে প্রকাশ করতে পারবে, না হয় এভাবে তোমার কোশ্চেনে উল্লেখ থাকে। তাহলে এই নেগেটিভ ডেল এইচ এর সাথে যদি পজিটিভ, আর যদি উৎপাদের পেছনে মাইনাস থেকে আমি বুঝে নিবো এটা তাপহারি বিক্রিয়া বলছি। তাহলে এই তাপহারি বিক্রিয়া এখন তাপমাত্রা বাড়াই দিব, বাড়াই দিলে কি ঘটনা ঘটে। আর এই সেম জিনিসটাকে দেখো, যদি আমরা এখন বীজগাণিতিক নিয়মে হিসাব করি, এ পাশে মাইনাস দেওয়া মানে কি, এই জায়গায় ওই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে আপনি এখানে প্লাস হয়ে যায় 180 কিলো। এটা দিয়েও সিম্পলি বোঝা যায় যে ওই পাশে মাইনাস মানে ওইটাকে যদি উল্টা এ পাশে নিয়ে আসি, মানে ওই সাইড চেঞ্জ করি। ম্যাথের ক্ষেত্রে যেমন আমরা x + 2y = 5, এই 5টাকে যদি এই পাশে নিয়ে আসি, x + 2y - 5 = 0, তো ওইটা পাশটা এই পাশে আসলে যেমন মাইনাস হয়ে যায়, এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়। এটাও আমরা চিন্তা করতে পারি। তার মানে সহজে বোঝা যায় যে উৎপাদে মাইনাস মানে ওই উৎপাদটাকে এই পাশে নিয়ে আসলে সেটা আসলে তো প্লাস, মানে এই বিক্রিয়কের সাথে 180 কিলো তাপ দিলে কেবল উৎপাদটা পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। তাহলে তাপহারি বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে কি ঘটনা ঘটবে। সিম্পলি একটা তাপহারি বিক্রিয়ায় দেখো, তাপ দেয়া ছাড়া কিন্তু ঘটে না, তাপ কেবল দিলেই বিক্রিয়াটা ঘটে। এই বিক্রিয়াটা যেমন 180 কিলো তাপ যখনই দেবে তখনই কেবল এই বিক্রিয়াটা হবে, তাছাড়া কিন্তু হবে না। আর এই বিক্রিয়াটা মনে রাখবে, এটা একটা আইকনিক বিক্রিয়া। পৃথিবীর যাবতীয় দহন বিক্রিয়াই হলো তাপ উৎপাদী। আমাকে পুরাও, তাপ উৎপন্ন হবে। আমার সামনে কম্পিউটার আছে, ক্যামেরা আছে, মাথায় হেডফোন আছে, এটা পুরাও তাপ উৎপন্ন হবে। কলমটা পুরাও তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, মানুষ গরু ছাগল যাই কিছু পুরাও না কেন তাপ উৎপন্ন হবে। একমাত্র নাইট্রোজেনকে পুরাইলে তাপ শোষণ হয়, মানে নাইট্রোজেন পুরাইতে গেলে ওয়ান অ্যান্ড ওয়ানলি আল্লাহ একটা জিনিস সৃষ্টি করছে পৃথিবীতে বা জগতে, যে ওয়ান অ্যান্ড ওয়ানলি রিয়াকশন, যেটা পুরাইলে তাপ লাগে, মানে তাপ শোষণ ঘটে, নাইট্রোজেন। আর দেখো, এটা যদি শোষণ বিক্রিয়া না হতো তাহলে কেউ বাঁচতে পারতো না। নাইট্রোজেন প্রকৃতিতে আছে, অক্সিজেন প্রকৃতিতে আছে, and এরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হতো, কোথাও কিছু যদি পুরানো হতো, সাথে সাথে পুরো পৃথিবী ধূপ করে জ্বলে উঠতো। এই কারণে এটা তাপহারি না। প্রকৃতিতে নাইট্রোজেন 78% আছে, অক্সিজেন 20% আছে। আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গায় নাইট্রোজেনের সমুদ্র আর অক্সিজেনের সমুদ্রের মধ্যে বাস করি আমি। 78% নাইট্রোজেনের সমুদ্র, 20% অক্সিজেনের সমুদ্র। এই নাইট্রোজেন অক্সিজেন কিন্তু কখনো বিক্রিয়া করে না। কেন বিক্রিয়া করে না? কারণ 180 কিলো তাপ বাতাসে নাই, আমাদের প্রকৃতিতে 180 কিলো তাপ নাই। এই 180 কিলো তাপ মোটামুটি 3000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তা আমাদের প্রকৃতিতে তাপমাত্রা কি 3000 ডিগ্রি সেলসিয়াসে উঠবে? উঠবে না কখনো। সুতরাং এরা দুইজন কখনো বিক্রিয়া করতে পারে না। আর বিক্রিয়া করে না বলে আমরা বেঁচে থাকি দুইটা গ্যাসের মধ্যে। তাহলে সবসময় মনে রাখবে, এটা একটা এমসিকিউ তে আসে, নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া সবগুলো, সবগুলো হলো দহন বিক্রিয়া লেখা থাকে, একমাত্র নাইট্রোজেনের দহন হলো তাপহারী বিক্রিয়া। এটা এমসিকিউ তে আসে। ওকে, তাহলে যেখানে ছিলাম আমরা,
তাপারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হয়, তাপারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটনা ঘটবে, তো যেটা বলতেছিলাম যে একটা তাপারি বিক্রিয়া তাপ না দিলে তো হয় না। তো বাইরে থেকে যদি আমি একটু তাপ বেশি দিই তাহলে বিক্রিয়াটা আরো ভালোভাবে ঘটবে। তাহলে সহজে বোঝা যায় যে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা সামনের দিকে যাবে। তাপহারি বিক্রিয়া তাপ না দিলেই ঘটে না। তুমি নাইট্রোজেন অক্সিজেনকে রেখে দাও, ওরা সারা জীবনে বিক্রিয়া করতেছেন, 180 কিলো জুল তাপ দিচ্ছ তখনই কেবল বিক্রিয়াটা হচ্ছে। আমি যদি আরেকটু বেশি তাপ দিই আরো ভালোভাবে ঘটবে। তাহলে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে সরে, সাম্যাবস্থা ডানে বা সামনে সরবে। আর সাম্যাবস্থা যখন ডানে বা সামনে সরবে তখন উৎপাদের পরিমাণটাও বাড়বে। তাহলে এই গেল হলো সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। এরপরে আসি আমরা সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। যেটা বল যেটা দেখো তাপমাত্রা কমালে কি হবে, সাম্যাবস্থা পেছনে সরবে। সাম্যাবস্থা একটা লিখছি আর একটা লিখছি না, কিন্তু তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা যদি জানা যায়, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা পেছনে। তাহলে তাপহারি বিক্রিয়া তাপ উৎপাদ বিক্রিয়া শেষ, এখন আসি আমরা চাপের প্রভাব সাম্যাবস্থার উপরে। সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব বিবেচনার জন্য আমরা তিনটা বিক্রিয়া একটু নিয়ে আলোচনা করব। N2+3H2 উৎপন্ন করে হলো 2NH3। N2 3H2 উৎপন্ন করছে 2NH3। এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে এ পাশে বিক্রিয়কে কয় মোল আছে, 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, টোটাল হলো 4 মোল। আর এ পাশে আছে হলো 2 মোল, এই যে 2 মোল। তার মানে এই বিক্রিয়াতে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, উৎপাদে মোল সংখ্যা কম। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় আয়তনের সংকোচন করছে। অর্থাৎ এ পাশে বেশি মোল বলে এই পাশে আয়তন বেশি। মোল কি করে হয়, এই আয়তন বেশি, আয়তন কি হয়, এই 4-এর সাথে 1 মোলের আয়তন যদি তুমি 22.4 লিটার ধরো, তাহলে দেখো এখানে তোমার টোটাল 97 লিটারের মতো হয়। আর এখানে মাত্র 2 যদি 22.4 দাও, তাহলে এটা কত হয়, 44.8 লিটার হয়। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে বিক্রিয়কের আয়তন বেশি, উৎপাদগুলো আয়তন কম দখল করে। এ ধরনের বিক্রিয়াকে বলা হয় আয়তনের সংকোচন করছে। আয়তনের সংকোচন কিভাবে, কারণ বিক্রিয়কে আয়তন বেশি, উৎপাদে আয়তন কম। এই বিক্রিয়াতে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সাম্যাবস্থা সামনে যাবে। চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনে বা ডানে সরবে। কিভাবে হয়, তাহলে এই বিক্রিয়াটাকে বললাম আমরা আয়তনের সংকোচন। আয়তনের সংকোচন কেন, কারণ বিক্রিয়কে আয়তন বেশি ছিল, উৎপাদে যে আয়তন কমে গেছে, এই জন্য বলা হচ্ছে যে আয়তন কমে যাচ্ছে, আয়তনের সংকোচন ঘটছে। এই বিক্রিয়া দিয়ে যদি বলে যে এই বিক্রিয়াটার উপরে চাপের প্রভাব লেখো, তাহলে তুমি কিভাবে লিখবা, যে উদ্দীপকের বিক্রিয়াটি বিক্রিয়কে 4 মোল এবং উৎপাদে 2 মোল আছে। অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটি একটি আয়তনের সংকোচন বিক্রিয়া। ঠিক আছে, এটা বলতে পারো, না বললেও সমস্যা নেই। উদ্দীপকের বিক্রিয়াটি বিক্রিয়কের মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2। অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটছে। ল্যাশ-হাতিলির নীতি অনুসারে যে বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা কম এবং উৎপাদের মোল সংখ্যা বেশি, সেই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বাড়ালে বর্ধিত চাপ বর্ধিত চাপ সাম্যাবস্থাকে সামনে বা ডানে সরাবে। এটুকু বললেই শেষ। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি এবং উৎপাদের মোল সংখ্যা কম হয়। কম হওয়ায় সাম্যাবস্থায় চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যাবে। যদি বাড়াই দেওয়া হয়, চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যাবে। তাহলে চাপ বাড়ালে এটা। এবার আসি আরেক ধরনের, এটা 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া দেখো, এ ধরনের একটা বিক্রিয়া আমরা নিলাম যে বিক্রিয়াতে এই যে বিক্রিয়কের মোল সংখ্যা দেখো, এখানে আছে 1 মোল আর এখানে আছে 1+1, এরও 1 এরও 1, তাহলে টোটাল মিলে কয় মোল হয়, 2 মোল। আমরা যদি আয়তন হিসাব করি, 1 মোলের আয়তন 22.4 লিটার, এটার আয়তন যদি হিসাব করি 2 × 22.4, তার মানে 44.8 লিটার। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে বিক্রিয়কের থেকে উৎপাদে আয়তন বেশি। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি আয়তনের সম্প্রসারণ।
আয়তনের সম্প্রসারণ। তো এই আয়তনের সম্প্রসারণ বিক্রিয়াতে যদি এখন চাপ বাড়াই দিই, চাপ বাড়ালে কি ঘটনা ঘটবে? ওই বর্ধিত চাপ এটাকে পেছনের দিকে নিয়ে আসবে। তাহলে এটা কিভাবে বলতে হবে? যে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বেশি। এ ধরনের বিক্রিয়াতে চাপ বাড়ালে সাম্যাবস্থা পেছনে সরে। এ ধরনের বিক্রিয়াতে চাপ বাড়ালে সাম্যাবস্থা পেছনে সরে, আর চাপ কমালে সাম্যাবস্থা সামনে যায়। তাহলে এখানে যদি চাপ বাড়াই, সাম্যাবস্থা পেছনে বা বামে সরবে। শেষ। এরপরে চলে যাচ্ছে আমরা আরেক ধরনের বিক্রিয়াতে। 3 নম্বর বিক্রিয়া, আয়তন সমান। বিক্রিয়ক আর উৎপাদের আয়তন সমান। তো এই ধরনের একটা বিক্রিয়া H2 + I2 উৎপন্ন করে হলো 2HI। এই বিক্রিয়াকে দেখো, এখানে 1 + 1 টোটাল মিলে মোল সংখ্যা হচ্ছে আমার 2 মোল। বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যাও দেখো 2। তাহলে 2 2 মোল সমান মানে যদি আয়তন ধরি, এই 2 মোলের আয়তন কত? 1 2 × 22.4, তার মানে 44.8। এটার আয়তনও যদি ধরো 2 × 22.4, তাহলে এটারও আয়তন দেখো একই হয়, অর্থাৎ দুই পাশের আয়তন সমান হবে। তাহলে এই বিক্রিয়া যেহেতু দুই পাশে আয়তন সমান, এই বিক্রিয়ায় চাপ বাড়ালে বর্ধিত চাপ সাম্যাবস্থাকে বামেও নিবে না, ডানেও নিবে না, অর্থাৎ এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই। চাপের প্রভাব নেই। তাহলে 3 ধরনের বিক্রিয়া হতে পারে। একটা হলো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদে কম। এই ধরনের বিক্রিয়া থেকে যদি চাপ বাড়ানো হয় সাম্যাবস্থা সামনে যাবে। বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা বেশি, এ ধরনের বিক্রিয়াকে চাপ বাড়ালে সাম্যাবস্থা পেছনে যাবে। আর দুই পাশে যদি সমান হয়, ওই বিক্রিয়া চাপ কোনো দিকে নিয়ে যাবে না। আর এটা মনে রাখার জন্য সবসময় একটা কথা আমি বলে দিই, যে উপর থেকে নিচের দিকে যাবে, কম থেকে বেশির দিকে যাবে। চাপ বাড়ালে কি ঘটনা ঘটে লিখে রাখতে পারো, এইটুকু দিয়ে মনে রাখা যায়। চাপ বাড়ালে কম থেকে বেশির দিকে যাবে, কম থেকে বেশির দিকে যাবে। তো দেখো এখানে এপাশে আছে 4 মোল, ওপাশে আছে 2 মোল। তাহলে কম কোন পাশে? এ পাশে বেশি, ওই পাশে কম। তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? সামনের দিকে চলে যাচ্ছে। এটা 1 মোল, ওই পাশে আছে 2 মোল, তাহলে চাপ বাড়ালে এটা কোন দিকে নিয়ে আসবে? পেছনের দিকে আসবে। সিম্পলি বোঝা যাচ্ছে। দুই পাশে মোল সংখ্যা সমান, তাহলে এই বিক্রিয়ায় চাপ বাড়ালে সাম্যাবস্থা কোনো দিকে যাবে না, স্থির থেকে যাবে। ঠিক আছে? তাহলে যদি একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলে যে এই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব লেখো, তাহলে তুমি কিভাবে লিখবা? এই প্রথম বিক্রিয়াটাতে বলবা যে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটছে। এ ধরনের ল্যাসেতেলের নীতি অনুসারে এ ধরনের বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, সেক্ষেত্রে উৎপাদ এনে স্থিরের পরিমাণ বাড়ে। শেষ। এই 3 লাইন, 2 লাইন, 3টে লাইন বললেই হয়ে যাবে। এই বিক্রিয়াতে যদি বলে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ আয়তনের সম্প্রসারণ ঘটছে। ল্যাসাতেলের নীতি অনুসারে এ ধরনের বিক্রিয়াটিতে এ ধরনের বিক্রিয়াতে সাম্যাবস্থায় চাপ বাড়ালে বর্ধিত চাপ সাম্যাবস্থাকে পেছনের দিকে বা বামে সরাবে। শেষ। এই বিক্রিয়াতে যদি বলে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, এ ধরনের বিক্রিয়াতে ল্যাসাতেলের নীতি অনুসারে এ ধরনের বিক্রিয়াতে চাপ বাড়ালে বর্ধিত চাপ সাম্যাবস্থাকে বামে ডানে কোনো দিকে নেয় না। বা এ ধরনের বিক্রিয়াতে এটাও বলতে পারো যে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, ল্যাসাতেলের নীতি অনুসারে যে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, তাদের উপর চাপের কোনো প্রভাব নেই। বলবে শেষ। আচ্ছা, আরেকটা এমসিকিউতে আসে, এই সাম্যাবস্থা চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের জন্য ধরতে হয়। আমি এমসিকিউ ক্লাসে যদি এটা বলছি, শুধুমাত্র গ্যাসের জন্য হিসাব করতে হয়। গ্যাসীয় বিক্রিয়ক আর উৎপাদ, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, উৎপন্ন করলো হলো CaCO3, এটা হলো গ্যাস। এখন দেখো এই বিক্রিয়া থেকে শুধুমাত্র আমরা কি ধরবো, আর একটা বিক্রিয়া দেখি, 3Fe4H2O গ্যাস
Fe3O4, এটা হলো সলিড, 4H2 হলো গ্যাস। যদি বলে এই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব কি হবে, তো এই বিক্রিয়ার উপরে শুধুমাত্র দেখো, এই আয়রন কিন্তু সলিড, এই সলিড পদার্থগুলোর উপরে চাপ দিলে কোনো কাজ হয় না। সলিড আর লিকুইডের উপরে যদি চাপ দাও, চাপের কোনো চেঞ্জ আসবে না। কারণ কি, সলিড পদার্থ একটা সলিড পদার্থ, আয়রনের টুক, লোহার রড, লোহার রডে তুমি চাপ দিয়ে কমাই ছোট করতে পারবা? সম্ভব না। তাহলে Fe3 ওপর একটা সলিড পদার্থ, এই সলিড পদার্থকে চাপ দিলে কিছু হবে? হবে না। তাহলে সলিড আর লিকুইড যেহেতু চাপে তেমন একটা সংকোচন ঘটে না, এই জন্য সলিড আর লিকুইডের উপরে চাপের প্রভাব নেই। তাই কোনো বিক্রিয়াতে সলিড লিকুইড থাকলে আমরা কি করব, ওই সলিড আর লিকুইডকে বাদ দিয়ে কাউন্ট করব, শুধুমাত্র গ্যাসটাকে ধরবো। তাহলে এই গ্যাস আর এই গ্যাসটাকে যদি এখন আমরা কাউন্টে নিই, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে যদি চাপ দেই, তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে চাপ দিলে সাম্যাবস্থা সামনেও যাবে না, পেছনেও যাবে না। কেন? কারণ বিক্রিয়াকে 4 মোল আছে, উৎপাদে আছে 4 মোল, মোল সংখ্যা সমান। তাহলে এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নেই। তাহলে এটা আসবে না, এটা এমসিকিউ, বাকি তিনটা আসবে। তাহলে সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব আমরা শেষ করলাম। আরেকটা আছে সাম্যাবস্থার উপরে ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, এটা বোঝানোর জন্য আমরা যে কোনো একটা বিক্রিয়া নিয়ে করতে পারি। যেমন N2 + 3H2 বোঝানোর জন্য আমি সবসময় একটা যুক্ত যুক্ত খেলা খেলি। এই যুক্ত যুক্ত খেলা খেললে যে সবাই ভালো বুঝতে পারে। এ পাশে ইউক্রেন আছে, আর এ পাশে রাশিয়া আছে, বা এখন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে। এই ইসরায়েল আর ফিলিস্তিনি দিয়ে আমরা বুঝাইতে পারি, ফিলিস্তিনিদের খুবই দুর্দশা, তাদের জন্য সবসময় দোয়া করবা। ফিলিস্তিনি, ইসরায়েল, ইসরায়েলের অনেক সৈন্যবাহিনী, সে তুলনায় ফিলিস্তিনে কিছু নাই, তাদের দেখার কেউ নাই। মুসলমানরাই হলো সবচেয়ে খারাপ। তারা মধ্যপ্রাচ্য জুড়ে, সৌদি আরব জুড়ে বলো, এ জুড়ে বলো, তারা কেউ তাদের কোনো সাহায্য করে না। ঠিক আছে, মানে নিজেদের গদি টিকায় রাখার জন্য তারা কখনোই কোনো কথা বলে না। যদি ধরে নিচ্ছি এমন কোনো ঘটনা ঘটে রাতারাতি, যে ফিলিস্তিনের জন্য পুরা মুসলিম বিশ্বগুলো একসাথে হয়ে গেল, পুরা মুসলিম বিশ্ব একসাথে হয়ে তাদের যাবতীয় সৈন্য সংখ্যা ফিলিস্তিনিদের সাথে বলে যুদ্ধ হয়ে বললো আমরা তোমাদের সাথে যুদ্ধে নামতে রাজি। সেখানে কে কে আসছে? ধরো সৌদি আরব একসাথে হয়ে গেছে, ইরান একসাথে হয়ে গেছে। যদি কখনো এরকম ঘটে, সৌদি আরব, ইরান, কাতার, এরা ধরো একসাথে হয়ে গেছে, তা এরা এরা হলো যথেষ্ট শক্তিশালী। এই সৌদি আরব, ইরান, কাতার একসাথে হয়ে বলছে আমরা তোমাদের সাথে হয়ে একসাথে লড়বো। তাহলে ফিলিস্তিনি সৈন্য সংখ্যা রাতারাতি বেড়ে গেল কয়েক লাখ থেকে। এটা, এদের সৈন্য সংখ্যা তো নাই, এখন এদের সৈন্য সংখ্যা কয়েক লাখ, মানে কয়েক লাখ মানে 50-60 লাখ হয়ে গেল। তা যদি ফিলিস্তিনি শক্তি বেড়ে যায়, তাহলে ফিলিস্তিনিরা কোন দিকে আগাইতে পারবে? এই বিক্রিয়া এখানে ছিল, এই যে এটাই ধরো সাম্যাবস্থা, এই যে এইভাবে। তাহলে এই বিক্রিয়া এভাবে ছিল, এখন এই বিক্রিয়া যেহেতু এইদিকে সৈন্য সংখ্যা বাড়ছে, এরা কি বাইরে এইদিকে আগাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে। সিম্পলি বোঝা যায় যে এদের সৈন্য সংখ্যা যদি বেড়ে যায়, এরা কি করবে, ফিলিস্তিনের দিকে মারতে 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 ফিলিস্তিনের মধ্যে ঢুকে যাবে। তাহলে সহজে বুঝতে পারি যে এদের সংখ্যা যদি বাড়ে, যেমন সামনের দিকে যায়, এই বিক্রিয়াকে যদি কাউকে বাড়াই দাও তুমি, বিক্রিয়াকে যদি কাউকে বাড়াই দাও, তারা কি করবে, সামনের দিকে আগাইতে থাকবে। সামনের দিকে আগানো মানে কি, সাম্যাবস্থা সামনে যাওয়া। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনে যায়, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনে যাবে। কারণ কি, এপাশে যদি বাড়াই দাও, আস্তে আস্তে আগাইতে থাকবে তারা। এখন উল্টা ঘটনা যদি আমরা দেখি, যেটা এখন ঘটে, ফিলিস্তিনি, সৌদি আরব, কাতার, এরা তো এই ফিলিস্তিনিকে সৌদি আরব, কাতার, মুসলিম বিশ্বে কেউ সাহায্য করে না। তাহলে সাহায্য করে ইসরায়েলকে। দেখো এখন আবার যদি এইসব উদাহরণ দিয়ে তো, যদি আবার এরা এই যে এটা আপলোড হয় কিনা, এটা একটা ঝামেলা হইতে পারে। ঠিক আছে, দেখো ইসরায়েল যদি এখন, আমেরিকা কি করতেছে, এদের হলো সাহায্য দিচ্ছে, সৈন্য সংখ্যা না দিলেও অস্ত্র দিয়ে, এ দিয়ে সাহায্য করতেছে। তা যেহেতু উৎপাদে সাহায্য বাড়াই যাচ্ছে, সৈন্য সংখ্যা বাড়ারে, এই যে ইউএসএ কি করে, এদের হলো প্রচুর সাহায্য করে।
এই যে ইউএসএ এদের প্রচুর সাহায্য করার কারণে কি হয়, এই বিক্রিয়া সাম্যাবস্থা ওই পেছনের এই দিক থেকে দেখো এইদিকে চলে আসতেছে, মানে যত দিন যাচ্ছে তত ফিলিস্তিনিদের এক এক এলাকায় তারা আক্রমণ করছে। তাহলে এই পাশে যদি বেড়ে যায় তাহলে এই পাশে সরে আসবে। এটাই হলো কথা, যে উৎপাদের পরিমাণ যদি তুমি বাড়ায় দাও, এই যে উৎপাদের পরিমাণ মানে উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায় দাও, তাহলে বিক্রিয়া কোন দিকে আসবে, পেছনের দিকে আসবে। তাহলে সিম্পল দিতে একটা জিনিস, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে এ পাশে যদি বাড়ায় দাও সামনের দিকে চলে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে সরবে, ডানে বা সামনে সরবে। আর উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই দেওয়া হয়, সাম্যাবস্থা পেছনে বা বামে সরবে। এবার আসে আমরা যে পরীক্ষার সময় প্রশ্ন কিভাবে থাকবে। যে কোনো বিক্রিয়া একটা দিয়ে তোমার বলবে উদ্দীপকের বিক্রিয়ার উপর থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সত্ত্বেও, আমরা প্রশ্ন দেখি, প্রশ্ন দেখলে বুঝতে পারবো পরীক্ষার সময় প্রশ্ন কিভাবে হয়। আর একটা এমসিকিউতে এই সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা প্রভাব আছে, সাম্যাবস্থার উপরে প্রভাব নেই কার, সাম্যাবস্থার উপরে প্রভাব নেই প্রভাবকে, প্রভাবক যোগ করে সাম্যাবস্থাকে ডানে বামে সরানো যায় না। প্রভাব নেই প্রভাবকের, এটা মনে রাখবে, এটা এমসিকিউ তে আসে, সাম্যাবস্থার উপরে কোনটা কাজ করে না, সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নেই। ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, সব বোর্ডেই আসে এই প্রশ্ন, কিন্তু খুব আসে। আমরা শুরুতে ঢাকা বোর্ড দিয়ে শুরু করি। প্রশ্ন কিভাবে আসে, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, 8-এর ঘ। একটা বিক্রিয়া, আর এই জায়গাটায় লেখা আছে তাপ। এই যে তাপ, এটা কোন ধরনের বিক্রিয়া, এটা যদি না বোঝো তাহলে এখন মাথায় হলো বাড়ি, মানে ছাড়া কোনো উপায় নেই। যে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি যদি না চিনতে পারো, তাহলে খুব বিপদ হয়ে যাবে। উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক পরিমাণ উৎপাদ, এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা একটা এখন আছি। অধিক পরিমাণ উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা যুক্তি সহ বিশ্লেষণ করো। এই যে এভাবে থাকবে প্রশ্ন। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার উপরে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আসলে উৎপাদ বেশি পাওয়া যাবে। তো খেয়াল করে দেখো যে আমরা দুইটা কথা বলছিলাম, যে তাপ উৎপাদী বিক্রিয়াকে দুই ভাবে প্রকাশ করা যায়। এক হলো উৎপাদের সাথে যদি প্লাস দেয়া থাকে, তার মানে উৎপন্ন হচ্ছে তাপ। আর একটা কি, এই সেম বিক্রিয়াটাকে তারা চাইলে এভাবেও প্রকাশ করতে পারতো, এ বি প্লাস জেড, আলাদা করে ডেল এইচ লিখে লিখতে পারতো নেগেটিভ। এটা যে কথা, এটাও কিন্তু সেম কথা। আমি আগেই বলছি যে উৎপাদের সাথে যদি তাপ লেখা থাকে প্লাস দিয়ে, তো এটা যেমন উৎপাদ, বি যেমন একটা উৎপাদ, জেডও যেমন একটা উৎপাদ, তাপও একটা এখানে উৎপাদ। এই যে প্লাস দিয়ে লেখা মানে কি,
এই যে এখানে যদি আমি একটা গরু লিখতাম, গরু এখানে কি হতো, উৎপাদ হতো। এখানে যদি আমি প্লাস দিয়ে একটা ছাগল লিখতাম, এই ছাগলও কি এখানে একটা উৎপাদ হতো। এখানে প্লাস দিয়ে যদি তাপ লেখে, তাপও একটা উৎপাদ। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ায় বুঝার পরে এখন আমাদের কাজ হলো কি অ্যান্সারটা লেখা। তাই অ্যান্সারটা যদি আমরা এখন লিখি, যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে উৎপাদ প্রাপ্তির পরিমাণটা বাড়বে, মানে উৎপাদটা বাড়বে, উৎপাদ প্রাপ্তির অধিক পরিমাণ উৎপাদ প্রাপ্তি। তাহলে এই যে অধিক পরিমাণ উৎপাদ প্রাপ্তি মানে কোন কোন শর্ত আরোপ করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, কোন কোন শর্ত আরোপ করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে সেটা। যেটা বলতেছিলাম যে অধিক পরিমাণ উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা পয়েন্টে লিখতে হবে এটা, যে প্রথমে বলতে হবে উদ্দীপকের এই তিনটা পয়েন্টে লিখতে হবে। আমরা অ্যান্সার দেখায় বলি, তিনটা পয়েন্টে কিন্তু এর অ্যান্সার দিতে হবে। এই যে সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রা, তিনটা প্রভাব। তার প্রথমে লিখতে হবে যে তাপমাত্রা, প্রথমে একটা পয়েন্ট দিবা তাপমাত্রা। তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হলো কি তাপমাত্রা দিয়ে একটা পয়েন্ট দিবা। তাপমাত্রা বললে প্রথমে বলবা উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ল্যাসাতেলের নীতি থেকে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটি তাপমাত্রা কমালে অধিক পরিমাণ উৎপাদ পাবো। পয়েন্ট শেষ। একদম সিম্পল, এই তিনটা কথাই যদি তুমি লিখে দাও তাপমাত্রা প্রভাব শেষ। কোন কোন শর্তে এটা অধিক পরিমাণ উৎপাদ পাবো, কোন কোন শর্তে সেটা আমাকে লিখতে বলছে। তাহলে একটা শর্ত হলো তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কি কমাইতে হবে। কেন কমাইতে হবে, কারণ কি এটা তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে উৎপাদ বাড়ি বেশি হয়ে যায়। তাহলে তিনটা পয়েন্টের এক নাম্বার পয়েন্ট তুমি এভাবে লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যারা লিখতে পারো না তারা আমার কথাটা শুনে একবার নোট করে নিবা, নিলেই হয়ে যাবে। উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ল্যাসাতেলের নীতি থেকে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়ে। তাই উদ্দীপকের বিক্রিয়াটি তাপমাত্রা কমানো হলে উৎপাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে। শেষ। তাপমাত্রার প্রভাব অ্যান্সার শেষ। এবার আসি চাপ। এখানে তুমি চাইলে তাপমাত্রার প্রভাব বলতে পারো এইভাবে। দুই নম্বরে তুমি আসবা চাপের প্রভাব। চাপের প্রভাব যখন একটা পয়েন্টে আমরা শেষ করছি, এটা কিন্তু ডান, তিনটা পয়েন্টে আমরা লিখবো। দুই নম্বর পয়েন্টে আসবা চাপের প্রভাব। এবার চাপের প্রভাবে এসে তুমি বলবা যে উদ্দীপকে এটা কয় মোল আছে, বিক্রিয়কে আছে 1 মোল, উৎপাদে আছে 1+1 2 মোল। উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের 1 মোল এবং উৎপাদ আছে 2 মোল, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটির আয়তন সম্প্রসারণ ঘটছে। ল্যাসিতেলের নীতি অনুসারে যে সকল বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বেশি এবং বিক্রিয়কের মোল সংখ্যা কম, এ সকল বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপ কমালে, সরি, এখানে সামনের দিকে নিয়ে যেতে হবে। তাহলে চাপ কমালে দেখো, এই চাপ যদি বাড়াই দিই, চাপ বাড়াইলে কোন দিকে আসবে, এইদিকে আসবে। তাহলে এটাকে কি করতে হবে, চাপ কমাতে হবে। তাহলে ঠিকই বলছি। তাহলে আবার বলি, উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটির আয়তন সম্প্রসারণ ঘটছে। ল্যাসাতেলের নীতি অনুসারে যে সকল বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বেশি এবং বিক্রিয়কের মোল সংখ্যা কম, এ সকল বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়ে। তাই উদ্দীপকের বিক্রিয়াটি চাপ কমালে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়বে। এই তিন কথাই লিখে যদি দাও তোমার অ্যান্সার ফুল। তাহলে চাপের প্রভাব শেষ, এটা ডান। তিনটা পয়েন্টে লিখবো। আর একটা পয়েন্ট আমার বাকি আছে, সেটা হলো 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্টটা হলো কি ঘনমাত্রার প্রভাব। 3 নম্বর পয়েন্টে তুমি আসবা ঘনমাত্রার প্রভাব। বলবা ল্যাসাতেলের নীতি অনুসারে আমরা জানি যে বিক্রিয়কের মোল সংখ্যা বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়ে এবং উৎপাদের মোল সংখ্যা বাড়ালে, একটা বললে হবে, ল্যাসাতেলের নীতি অনুসারে আমরা জানি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যায়। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাই এর পরিমাণ যদি বাড়ানো হয়, এর পরিমাণ বা এর মোল সংখ্যা বা এর ঘনমাত্রা যদি বাড়ানো হয়, তবে উৎপাদের পরিমাণ বাড়বে। এক কথায় অ্যান্সার শেষ। তাহলে উদ্দীপক ল্যাসাতেলের নীতি অনুসারে ঘনমাত্রা প্রভাবে প্রথমেই বলবে এটা। ল্যাসাতেলের নীতি অনুসারে আমরা জানি যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে
সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়ে। তাই উদ্দীপকের বিক্রিয়াটিতে যদি এর পরিমাণ বাড়ানো হয় বা এর ঘনমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে উৎপাদ এর পরিমাণ বেড়ে যাবে। তাহলে তিনটা পয়েন্টে বললাম, এটাও ডান। এই তিনটা পয়েন্ট দিলে মোটামুটি তোমার এক পেজে হয়ে যাবে, এক পেজে অ্যান্সার দিলেই তোমার কাজ শেষ। তাহলে আমি আবার অ্যান্সার গুলো আরেকবার বলতে থাকি। উদ্দীপকের বিক্রিয়ার প্রথমে তাপমাত্রার প্রভাব শুরু করবো অ্যান্সার বলে। অ্যান্সার এখান থেকে শুরু, অ্যান্সার বলে বলবা তাপমাত্রার প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ল্যাসাতেলের নীতি অনুসারে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়। যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনে যাবে, সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়বে। শেষ। উদ্দীপক, এবার চাপের প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ আয়তনের সম্প্রসারণ ঘটছে। ল্যাসাতেলির নীতি অনুসারে এ ধরনের বিক্রিয়ায় চাপ কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ বাড়বে। শেষ। 4 নম্বর পয়েন্ট, ঘনমাত্রা প্রভাব। ল্যাসাতেলির নীতি অনুসারে আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে যায়। সেহেতু উদ্দীপকের বিক্রিয়াটিতে এর পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়াটিতে উৎপাদের পরিমাণ বাড়বে। তাহলে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া, তিনটা সত্যই আমি বললাম, আমার কাজ শেষ। এই প্রশ্ন আরো একটা দেখাই। সবসময় কিন্তু এই 8-এর ঘ ছিল, এটা ঢাকা বোর্ড 8-এর ঘ, আমি গ লিখছি মনে হয়, 8-এর ঘ ছিল কিন্তু, ঢাকা বোর্ড 8-এর ঘ। আর একটা প্রশ্ন দেখাই, ময়মনসিংহ বোর্ড 8-এর ঘতেও আছে। ময়মনসিংহ বোর্ড 2-এর ঘ। ডুয়েট। ময়মনসিংহ ময়মনসিংহ বোর্ড 2023 2-এর ঘ। ভাতাকে বলছে উদ্দীপক বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি করতে উৎপাদ তৈরি করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ডেল এইচটা এখনো বসাই। এই জায়গায় আলাদা করে ডেল এইচ লেখা আছে নেগেটিভ। তাহলে ডেল এইচ নেগেটিভ মানে আমাদের জন্য, আচ্ছা পরে দেখুন। ডেল এইচ নেগেটিভ মানে এখানে আলাদা করে দেখো, ডেল এইচ নেগেটিভ মানে আমরা বুঝতেই পারি যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাহলে এই প্রশ্নের অ্যান্সার শুরু করি। এর অ্যান্সার যদি লেখা হয়, তো তিনটা পয়েন্ট আমাদের অ্যান্সার হবে। প্রথমে বলবো হলো তাপমাত্রার প্রভাব। কি বলছে? সর্বোচ্চ পরিমাণ উৎপাদ, মানে কোন কোন শর্ত আরোপ করলে বেশি উৎপাদ পাবো। তাহলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদে 1 নম্বর প্রভাব লিখবা তাপমাত্রার প্রভাব। তাহলে বলবা উদ্দীপকের বিক্রিয়াটিতে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ল্যাসাতেলির নীতি অনুসারে আমরা জানি, বা ল্যাসাতেলির নীতি থেকে আমরা জানি, তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়ে। তাই উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপমাত্রা কমালে উৎপাদের পরিমাণ বাড়বে। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর, চাপের প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 1
2+1, মানে উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 2 এবং উৎপাদের মোল সংখ্যা 2। ল্যাসাতেলির নীতি অনুসারে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, সে সকল বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাই উদ্দীপকের বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপ বাড়ালে বা কমালে উৎপাদের পরিমাণ বাড়বে বা কমবে না, অর্থাৎ এই বিক্রিয়ায় চাপ কোনো কাজ করবে না। তাই এইভাবে বলবা, উদ্দীপকের বিক্রিয়াটি বিক্রিয়কের মোল সংখ্যা 2 এবং উৎপাদের মোল সংখ্যা 2। ল্যাসাতেলির নীতি অনুসারে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, সে সকল বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাই উদ্দীপকের বিক্রিয়াটিতে চাপ বাড়ালে বা কমালে উৎপাদের পরিমাণ বাড়বে না বা কমবে না। এটা বললেই শেষ। 3 নম্বর পয়েন্টে আসবা, ঘনমাত্রার প্রভাব। ল্যাসাতেলির নীতি থেকে এটা অ্যান্সার এভাবে শুরু করবো। ল্যাসাতেলির নীতি অনুসারে আমরা জানি, বা ল্যাসাতেলির নীতি থেকে আমরা জানি, সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়ে, বা সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়ে। তাই উদ্দীপকের বিক্রিয়ায় পি অথবা কিউ এর পরিমাণ বা কি অথবা কিউ এর ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদ এর পরিমাণ বাড়বে। এটা হলো আমাদের অ্যান্সার শেষ। তাহলে সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব বা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল আশা করি সবাই পারবা। প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দিতে হবে আমি খুব সহজভাবে বলছি, 3টা পয়েন্টে দিতে হবে। আর এই প্রশ্নে কোথায় কোথায় আসে তার একটা নমুনা আমি বলে দিই। দুইটা তো বললাম, ঢাকা বোর্ড তো বললাম, ঢাকা বোর্ড কততে ছিল? 8-এর গতে ছিল। আচ্ছা, এটা 23 না? ঢাকা বোর্ড 23, ঢাকা 23, 8-এর ঘতে ছিল। ময়মনসিংহ বোর্ড দেখালাম, ময়মনসিংহ বোর্ড 23, 2-এর ঘতে ছিল। যেটা বলছি সিলেট, কুমিল্লা বোর্ড, সিবি, কুমিল্লা বোর্ড 23, 2-এর ঘতে আছে। আচ্ছা, চিটাগং বোর্ড 23, 5-এর ঘতে আছে। আরবি, সিলেট বোর্ড, সিলেট বোর্ড 23, 2-এর ঘতে আছে। সিলেট বোর্ড 23-এ 2-এর ঘতে কি সমস্যা? সেম প্রশ্ন। আচ্ছা, সিলেট বোর্ড 23টা কি আছে আমি দেখাই দিচ্ছি, একজন জানতে চাইছো। সিলেট বোর্ড 23 গেল। আচ্ছা, আরবি 22, এরপরে কি আছে? রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 22-এ 5-এর ঘতে আছে। আর কোথায় আছে? আর আমি আর লিখি নাই, বিবি 23, বিবি বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 23, 6-এর ঘতে আছে। দেখতেই পাচ্ছ, এটা সবসময় ঘ নাম্বার প্রশ্নে আসে, অর্থাৎ 4 মার্কের প্রশ্ন আসে। গত বছর দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বোর্ড গুলোতে এই প্রশ্নটাই করছে। সুতরাং এবছর হয়তো সব বোর্ডে এই প্রশ্ন পাবা না, মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে এই প্রশ্নটা করবে। বাকি বোর্ড গুলোতে হলো ম্যাথ আসার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, তবে ম্যাথ আর এটা যে কোনো যেটা রিপিট হয়, এই প্রশ্ন কিন্তু রিপিট হয়। এমন না যে এই প্রশ্ন রিপিট হয় না, মনে রাখবা যে সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব প্রশ্নটা কিন্তু প্রতি বছর বছর রিপিট হয়। সুতরাং যে গত বছর আসছে বলে এবছর বাদ দিয়ে যাব, এই বোকামি যেন কেউ করো না। ওকে, তাহলে সিলেট বোর্ড, সিলেট বোর্ড 23, এসবি 23, সিলেট বোর্ড 23, 2-এর ঘ নাম্বার প্রশ্ন, সেম প্রশ্ন। বলছে কি যে A2, উদ্দীপকটা লিখে নিয়ে আগে, A2 + 3B2 উৎপন্ন করে হলো 2AB3। ডেল এইচ 92 পয়েন্ট, সেম প্রশ্ন, 92.3 কিলো জুল নেগেটিভ। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, বলছে কি ঘ দাগে, উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ ল্যাসাতেলের নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। উদ্দীপকের বিক্রিয়ায় ল্যাসাতেলের নীতি, উৎপাদের পরিমাণ, এই যে একই কথা, উৎপাদের পরিমাণ ল্যাসাতেলের নীতি, নীতি
প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। এটা দুইটা সাইড লিখতে হবে। তাহলে সেম অ্যান্সার, অ্যান্সার শুরু করবে, অ্যান্সার হলো তাপমাত্রার প্রভাব দিয়ে। যেহেতু ল্যাশ হাতেলের নীতি বলছে, শুরুতে ল্যাশ হাতেলের নীতিটা কি সেটা একটু লিখে নিলে ভালো হবে। কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকাকালে ওই অবস্থায় কোন একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন যদি করা হয় তবে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে এই প্রশ্ন যেহেতু ল্যাশা তেলের নীতিটা একটু উল্লেখ করছে, তুমি চাইলে ল্যাশা তেলের নীতির সংজ্ঞাটা শুরু প্রথমে একটু দিলে ভালো হবে। ল্যাশা তেলের নীতির সংজ্ঞাটা প্রথমে একটি, যে কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকাকালে ওই অবস্থায় যদি কোনো একটা নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব যদি তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এইটুকু বলার পরে তুমি এর পরে আসবা কি, তাপমাত্রার প্রভাব। এবার একদম সেম আগের নিয়ম। তাপমাত্রার প্রভাব বলে ল্যাশাতেলিন উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ল্যাশাতেলির নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পেছনে যায় এবং তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়। অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়ায়, এই যে দেখো কি বলছে, উৎপাদের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ল্যাশাতেলিন নীতি ব্যবহার করে উদ্দীপকের বিক্রিয়ায়, এই যে এই লাইনটা মিলাই দিবা, উৎপাদের পরিমাণ ল্যাশাতেলিন নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এইটুকু বললে শেষ। এই তাপমাত্রার প্রভাবে একদম শেষে যদিও বল, এইটা একদম শেষ লাইনে বললে হয়, এই লাইনটা একদম শেষে বললে হয়। তাহলে তাপমাত্রা প্রভাব, উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। ল্যাশাতেলির নীতি অনুসারে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা পেছনে আসে, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যায়, বলেই শেষ। চাপের প্রভাব, উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ আয়তনের সংকোচন ঘটছে। এ ধরনের বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে এবং চাপ কমালে সাম্যাবস্থা পেছনের দিকে আসবে। এটুকু বললে শেষ। এরপর ঘনমাত্রার প্রভাব, ল্যাশাতেলির নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সাম্যাবস্থা সামনের দিকে যাবে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়লে সাম্যাবস্থা পেছনের দিকে যাবে। এবার সামারি টানবা শেষে এসে এটুকু বলার পরে। অর্থাৎ ল্যাশাতেলির নীতি প্রয়োগ করে দেখা যায় যে উৎপাদের পরিমাণ এই নিয়ন্ত্রণ করা যায়। এটুকু বললেই তোমার অ্যান্সার শেষ। সেম প্রশ্ন, আলাদা কিছু না। এই হলো আমাদের সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা প্রভাব। হ্যাঁ হ্যাঁ, যশোর বোর্ডে পরীক্ষা ছিলাম। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। এর পরের প্রশ্নটা হলো, দুইটা প্রশ্ন বাকি আছে, 4 নাম্বার। সাম্য ধ্রুবকের ওপর, সাম্য ধ্রুবকের ওপর, সাম্য ধ্রুবকের ওপর তাপমাত্রার প্রভাব। এই যে সাম্য ধ্রুবক বলতে, বা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক একই কথা। সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের ওপর তাপমাত্রার প্রভাব। এই সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলতে আসলে বোঝানো হয়েছে কিন্তু কেপি, কেসি কে বোঝানো হয়েছে। আগেই বলছি যে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের ওপর শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে। এই সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের উপরে কিন্তু ঘনমাত্রা, চাপের প্রভাব নেই। এটা এমসিকিউ তে আমি ক্লিয়ার করছি যে সাম্য ধ্রুবক, যখনই ধ্রুবক বলবে মনে রাখবা সেটা শুধুমাত্র তাপমাত্রার উপরে। কেমিস্ট্রিতে যে কোনো ধ্রুবক শুধু তাপমাত্রার উপরে নির্ভরশীল, যে কোনো ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভরশীল, অন্য কারোর উপরে সে নির্ভরশীল না, এটা মনে রাখবে সবসময়। তাই সাম্য ধ্রুবক কার উপর নির্ভরশীল? শুধুমাত্র তাপমাত্রার উপর। তা এটা হলো ভ্যান টপের একটা ফর্মুলা। সেই ভ্যান টপের সূত্র থেকে এটা ব্যাখ্যা দিতে হয়। ভ্যান টপের সূত্র, একটা লেখচিত্র দিয়ে, পরীক্ষাতে যদি আসে একটা লেখচিত্র দিয়ে এইটার ব্যাখ্যা দিতে হবে। তা কেমন, আমি আগে প্রশ্নটার ব্যাখ্যা দিই। দুই ধরনের বিক্রিয়া হবে, যেহেতু তাপমাত্রা, একটা তাপ উৎপাদী, একটা হলো তাপহারী। তাহলে তোমার এরকম লেখা আছে, উদ্দীপক কেমন হবে আমি একটু বলে নিই। N2+3H2 2NH3, এখানে লেখা আছে টেলএইচ নেগেটিভ। আর আরেকটা বিক্রিয়া দিয়ে দিল PCl5 PCl3 টেলএইচ পজিটিভ। বলবে ঘদাগে উদ্দীপকের 1 ও 2 বিক্রিয়ার উপর, দুইটা কখনো একসাথে দিবে না, যে কোনো একটা দিবে, কিন্তু দুইটা বিক্রিয়া কখনো একসাথে দেবে না। 1 ও 2 বিক্রিয়ার
সাম্য ধ্রুবকের উপর বা সাম্যাঙ্কের উপর, সাম্য ধ্রুবকের মাইন্ডেড, এখানে কিন্তু ধ্রুবক লেখা থাকবে, সাম্য অবস্থা কিন্তু থাকবে না। আগে আমরা 3 নাম্বার প্রশ্নে যেটা পড়ছি সাম্য অবস্থার উপরে ছিল, এটা কিন্তু সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের উপর। বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব লেখো। এই যে ঠিক প্রশ্নটা এরকম ভাবে আসবে, মাইন্ড ইট। আমি আবার বলছি এটা কিন্তু সাম্যাবস্থা না। 60 থেকে 70% স্টুডেন্ট এই সাম্য ধ্রুবক আর সাম্যাবস্থার অ্যান্সার সেম লিখে আসে। আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু সাম্য ধ্রুবক। আর এটা ভ্যান টপের সূত্র সম্পূর্ণ জিনিসটা, একটা লেখচিত্র ছাড়া এটার ব্যাখ্যা হবে না। কেউ যদি লেখচিত্র ছাড়া এটার ব্যাখ্যা দাও তাকে মার্কস দিবে না। লেখচিত্র অবশ্যই দিয়ে, মানে দুইটা গ্রাফ এঁকে এটার অ্যান্সার দিতে হবে। তো আমরা প্রথমে এই 1 নম্বর বিক্রিয়াটা আছে দেখো তাপ উৎপাদী, আর 2 নম্বর বিক্রিয়াটা আছে তাপহারী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া সাম্যাবস্থার উপরে, এই সাম্য দ্রবকের উপরে তাপমাত্রার প্রভাব দেখবো। তাপহারী বিক্রিয়া সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব দেখবো। তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আসি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে 1 নম্বরে লেখো, অ্যান্সার খুবই ছোট। তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। এবছর কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেহেতু গত বছর সবগুলো বোর্ডেই সাম্যাবস্থার উপরে প্রভাব লিখছে, সুতরাং এবছর কোনো না কোনো বোর্ড এই প্রশ্নটা সেট করবেই। মিনিমাম ধরে রাখো 3টা বোর্ড এটা করবেই। মিনিমাম 3টা বোর্ড সামুদ্রিকের উপর তাপমাত্রা প্রভাব দিতে পারে এবছর। কারণ গত বছর সবগুলো বোর্ড একই কাজ করছে, সাম্যাবস্থার উপর তাপমাত্রা চাপ ঘনমাত্রা প্রভাব চাইছে, সেহেতু এবছর এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে। 1 থেকে 3টা বোর্ড এই প্রশ্নটা করবে। হ্যান্ডটপের সূত্র থেকে তুমি এভাবে জানবা যে, বলবা অ্যান্সার শুরু করবা, তাপমাত্রা ও সাম্য ধ্রুবক সম্পাত, তাপমাত্রা ও সাম্য ধ্রুবক সংক্রান্ত বা সম্পর্কযুক্ত ভ্যান টপ, ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি, বলে ভ্যান টপের সূত্রটা লিখে দিবা, লগ কেপি সমান মাইনাস ডেল এইচ 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এটা হলো ভ্যান টপের সূত্র। তাহলে তাপমাত্রা ও সাম্য ধ্রুবক সম্পর্কযুক্ত ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি লগ কেপি সমান মাইনাস ডেল এইচ 2.303 আর ইন্টু 1/t ইকুয়াল টু ধ্রুবক। এক্ষেত্রে পরে একটা লাইন লিখে দিবা, এটা যদি ওয়াই ধরি মানে লগ কেপিটাকে যদি তুমি ওয়াই ধরো আর এইটাকে যদি এম ধরো, এটাকে ওয়াই ধরছি, এই গোল দেওয়ার দরকার নাই, আমি বোঝানোর জন্য গোল দিলাম। এটাকে এম ধরবো আর 1/t টাকে যদি এক্স ধরি আর ধ্রুবক ধ্রুবকই লিখলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এইটুকু আগে লেখার, এইটুকু আগে লিখে নেবা হেডিং। তাহলে তাপমাত্রা সামুদ্রিক সম্পর্কযুক্ত ভ্যাকুয়ামের সূত্র, তারপর লগ কেপি সমান মাইনাস ডেল এক্স 2.30 আর 1/t ডেল এক্স। এটা এটা কেন লিখলাম, কারণ ওয়াই অক্ষে কাকে রাখবো আমি, অ্যান্সার এর পরে এখানে আসলাম। এরপরে এসে বলবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়া মানে উদ্দীপকের যে 1 নম্বর বিক্রিয়া লিখছিলাম না, তাহলে বলবা উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়া, 1 নম্বর বিক্রিয়াটা তাপ উৎপাদী ছিল। তাপ উৎপাদী বিক্রিয়া, ও আমি তো ওপরে লিখে ফেলছি না,
এই লাইনটা এবার দিবা। তাপমাত্রা প্রথমে অ্যান্সার এখান থেকে শুরু ছিল, তাপমাত্রা সাম্যদ্রব্যক সম্পর্কযুক্ত ভ্যান ডপের সূত্র। তারপরে বলবা তাপোৎপাদ বিক্রিয়ার সাম্যদ্রব্যকের উপর তাপমাত্রার প্রভাব। তাহলে উভয়ক্ষে কাকে রাখছি? লগ কেপিকে রাখছি। এক্স অক্ষে কাকে রাখছি? এই যে এক্স অক্ষে 1/t কে রাখছি। ওয়াই অক্ষে রাখছি লগ কেপি কে, এক্স অক্ষে রাখছি 1/t কে। আমার জায়গা নাই বলে আমি এই লাইন মুছবো, মানে প্রথম যে লাইনগুলো লিখছি এই লাইনটা মুছবো শুধুমাত্র। এটা কি যে ওয়াই অক্ষে কাকে রাখছি? লগ কেপি কে রাখছি। এক্স অক্ষে কাকে রাখছি? 1/t কে রাখছি। ওকে, তাহলে এই লাইনগুলো মুছে দিলাম কারণ আমার লেখার জায়গা হচ্ছে না। তাহলে এই লাইনটা 1 নম্বর তাপ উৎপাদী বিক্রিয়ার, এই লাইনটা সেম এখানে লেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর সাম্য ধ্রুবকের ওপর তাপমাত্রার প্রভাব। প্রথমে হেডিংটা দিয়ে এসে তারপরে এটা শুরু করব। তাহলে এখন আমরা লেখচিত্রটা এখানে লিখি। ওয়াই অক্ষে কাকে রাখছি? লগ কেপি কে। এক্স অক্ষে কাকে রাখবো? 1/t কে। এর বর্ণনা খুবই খুবই সিম্পল। তাপমাত্রা যদি বাড়ানো হয়, এক্ষেত্রে দেখো তাপমাত্রা বাড়ালে অ্যান্সারটা কোথায় লিখবো? একটু ছোট করে দিন, নাহলে আমি অ্যান্সার লেখার জায়গা পাচ্ছি না। লেখচিত্রটা দিয়ে এভাবে লিখবা, তাপমাত্রা বাড়ালে, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা যদি বাড়াই দিই তাহলে 1/t কিন্তু কমে, ব্র্যাকেটে লিখে দেবো 1/t কমে। কিভাবে কমে আবার অনেকে বুঝতেছে না। এই যে 1/t, দেখো প্রথমে যদি তুমি তাপমাত্রা 10 ডিগ্রি করো, তারপর তাপমাত্রা এই যে 20 ডিগ্রি সেলসিয়াস করো, তারপর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করো, তারপর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করো, তারপর তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস করো, যতই টি বাড়াবা 1/t এর ভ্যালু ততই কি কমে যাবে। আমি এখানে টি যতই বাড়াবো, টি এর মান যতই বাড়াবো, 1/t এর ভ্যালু কি ততই কমে যাবে, এক থেকে তত ভাগ হচ্ছে যেহেতু। তাহলে তাপমাত্রা বাড়ালে 1/t কমে। তাহলে তাপ উৎপাদ বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে 1/t কমে। সেক্ষেত্রে লগ কেপি এর ভ্যালু কমে যাবে। এই যে 1/t কমে যাওয়া মানে কি? এইদিকে গেলে, এইদিকে যদি আমি লেখচিত্র যদি এইদিকে যাই, এইদিকে গেলে 1/t বাড়া, এইদিকে গেলে কি 1/t বাড়া, আর এইদিকে যদি চলে আসে তাহলে 1/t কমে যাওয়া। তা আমার লেখচিত্রটা এরকম হচ্ছে। তাহলে এরকম হওয়ার কারণে দেখো 1/t যদি কমে যাওয়া, কমে যাওয়া মানে এই লেখচিত্র বড় ওপর দিকে যদি উঠি তাহলে ওই দিকে চলে যাচ্ছি আমি। তাহলে এই লেখচিত্র বরাবর ওপর দিকে উঠলে 1/t বাড়বে। আবার অনেকে বুঝতে পারে না, এই জায়গায় ধরো 1/t এর ভ্যালু হলো 10, এই জায়গায় ধরো 1/t এর ভ্যালু 20, এই জায়গায় ধরো 1/t এর ভ্যালু 30, এই জায়গায় ধরো 1/t এর ভ্যালু 40। এখন এটা হলো 1/t, এই এটা কিন্তু সংখ্যাগুলো লেখা যাবে না, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে যদি এই দিকে যাই আমি লেখচিত্রে তাহলে 1/t দেখো বেড়ে যাচ্ছে, আর যদি নিচের দিকে যদি নামি তাহলে 1/t দেখো কমে। এই জায়গায় এই 1/t এর ভ্যালু এখানে 40, 1/t এর ভ্যালু এখানে হলো 30, 1/t এর ভ্যালু এখানে 20, 1/t এর ভ্যালু এখানে 10। তাহলে এই নিচের দিকে যদি নামি তাহলে 1/t কমে, নিচের দিকে নামলে কি হয়? 1/t কমে। তাহলে 1/t কমা মানে লেখচিত্র বরাবর আমি কোন দিকে নামবো? লেখচিত্র বরাবর আমি নিচের দিকে নামবো। মানে 1/t যদি কমে সেক্ষেত্রে লেখচিত্র নিচের দিকে নামে। আর লেখচিত্র নিচের দিকে নামলে দেখো লগ কেপির ভ্যালু কমে যাচ্ছে। কেন? কারণ এইদিকে লগ কেপি বেশি, আর নিচের দিকে যদি নামি, এইদিকে যদি নামি তাহলে লগ কেপি কমে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বাড়ালে 1/t কমে, তখন তাপমাত্রা বাড়ালে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে 1/t কমে। তাপমাত্রা বাড়ালে অর্থাৎ এখানে একবারে এইভাবে লিখলে হয়, অর্থাৎ 1/t, অর্থাৎ 1/t
কমলে বা এইটুকু ব্র্যাকেটে লিখলেও হয়, 1/t কমলে তাপমাত্রা, আপত্তি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক কেপি বা সাম্য ধ্রুবকের মান কমে। কেপি বলার দরকার নাই, একবারে বলো সাম্য ধ্রুবকের মান কমে। শেষ, একটা লাইনে কিন্তু অ্যান্সার শেষ। এটা কিন্তু 2-3 লাইন না, শুধু একটা লাইন। তাহলে এইটা হলো লেখচিত্রটা দিয়ে এখানে শুধু 1/t দিবা। প্রথমে হেডিং লিখছিলাম উদ্দীপকের ওই যে তাপমাত্রা এবং সাম্যদ্রব্যক সম্পর্কিত ভ্যান টপের সূত্রটি নিম্নরূপ বলে সূত্রটা লিখে ওখানে ওয়াই ইকুয়াল টু কোনটা ধরছি, এক্স ইকুয়াল টু কোনটা ধরছি, এম ইকুয়াল টু কি ধরছি সেটা লিখতে হবে। লেখার পরে এরপরে লিখবা উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব বলা মাত্রই তুমি লেখচিত্রটা দিবা। লেখচিত্রটা দেওয়ার পরে শুধুমাত্র একটা লাইন, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে মানে 1/t কমে। আর 1/t কমা মানে কি, এই 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 দাগ বরাবর নিচের দিকে চলে আসা। নিচের দিকে চলে আসা মানে কি, লগ কেপি কমে যাওয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কমে। সেই লাইনটা শুধু এইটা হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে 1/t কমলে, 1/t কমে, 1/t কমে লেখো, এখানে কমলে দেওয়ার দরকার, 1/t কমে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে ব্র্যাকেট 1/t কমে, সাম্য ধ্রুবক কমে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কমে। ব্র্যাকেটের মধ্যে যা থাকে সেটা তো আমরা পড়ি না, ব্র্যাকেটের মধ্যে যা থাকে সেটা বাদ দিয়ে পড়ো। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কমে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কমে। শেষ। তাহলে এবার যদি আমরা আসি 2 নম্বর বিক্রিয়া, উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা ছিল হলো তাপহারি। তাপহারি বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। তাহলে এগুলো কিন্তু দেওয়ার দরকার ছিল না। সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব বলে পর তুমি লেখচিত্রটা দিবা। লেখচিত্রটা দিয়ে সেম এই পাশে লগ কেপি কে রাখবা আর এ পাশে 1/t কে রাখবা। এখন তাপহারি বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়াই দিই, তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে একই কথা, যদি তাপমাত্রা বাড়াতো এখানে 1/t কমে, সেক্ষেত্রে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকের মানটা বেড়ে যাবে। এর লেখচিত্রটা এরকম হবে, তাপহারি বিক্রিয়ার লেখচিত্রটা এরকম। সেক্ষেত্রে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকের মান কমে। এবার আসো ব্যাখ্যাটা যারা বোঝো না, এই লেখচিত্র বরাবর দেখো 1/t কমবে কোন দিকে গেলে, 1/t কমবে কোন দিকে গেলে, এইদিকে যদি যাই তো 1/t দেখো বাড়ে। তাহলে এইদিকে যদি উপরের দিকে উঠি তাহলে দেখো 1/t কমে। আমি এই রেখা বরাবর যদি উপরের দিকে যাই, উপরের দিকে যাই তার মানে লেখচিত্র গায়ের দিকে নেমে চলে আসতেছে। এই রেখা বরাবর যদি আমি উপরের দিকে যাই, এই রেখা বরাবর যদি আমি উপরের দিকে যাই তাহলে 1/t এর ভ্যালুটা কমে যাচ্ছে। আর 1/t এর ভ্যালু কমে যাওয়া মানে, মুছে দিয়ে আবার দিই, এই রেখা বরাবর যদি উপরের দিকে যাও, উপরের দিকে গেলে দেখো 1/t কমে যাচ্ছে, মানে 1/t, এই জায়গায় 1/t এর ভ্যালু যদি 100 হয়, এই জায়গায় 1/t এর ভ্যালু 80, এই জায়গায় 1/t এর ভ্যালু 70, এই জায়গায় 1/t এর ভ্যালু 60, এই জায়গায় 1/t এর ভ্যালু এত, এই জায়গায় 1/t এর ভ্যালু 0। তার মানে এই রেখা বরাবর যতই উপরের দিকে যাব 1/t এর ভ্যালু ততই কমতে থাকবে। তাহলে এই রেখা বরাবর উপরের দিকে যদি যাও তাহলে দেখো লগ কে ফিউজ হয়ে যাচ্ছে, তার মানে লগ কে ভি বেড়ে যাচ্ছে। তাহলে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবকের মান বাড়ে। আগে কমে না, বাড়ে হবে, কমে লিখে ফেলছিলাম কিন্তু বাড়ে। তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যদ্রব্যকের মান বাড়ে। শেষ। তাহলে এইটুকু হলো অ্যান্সার। আর পরীক্ষার সময় এই প্রশ্ন কিভাবে আসে, আমি একটা প্রশ্ন নমুনা দেখাই দিই। ময়মনসিংহ বোর্ড 22-এর 5-এর গতে আছে। এই প্রশ্নের একটা নমুনা দেখাই দিই। ময়মনসিংহ বোর্ডে আসছিল, ময়মনসিংহ বোর্ড 2022 5-এর
পাঁচের ঘতে না, পাঁচের ঘতে আছে। প্রশ্ন ছিল এরকম, AB3 উৎপন্ন করছে হলো AB5, এটা AB5 AB3 প্লাস হলো B2। ডেল এইচ এর মান লেখা আছে পজিটিভ। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা তাপ হারি বিক্রিয়া। বলছে উদ্দীপকের বিক্রিয়াটি উদ্দীপকের বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। এই জায়গায় খেয়াল করে দেখো যে এই জায়গায় কিন্তু সাম্য ধ্রুবক বলছে, সাম্যাবস্থা বলে নাই। স্টুডেন্টরা ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট বা যারা গাধা স্টুডেন্ট, সেই 60% বা 70% ধরো না, 80% স্টুডেন্ট এটা কিন্তু সাম্যাবস্থা ধরে ভুল অ্যান্সার লিখে আসবে। তাদের এই জ্ঞান নাই যে সাম্যাবস্থা সাম্য ধ্রুবক আলাদা জিনিস। এই সাম্য ধ্রুবক কিন্তু কেপি কেসি কে মিন করছে। অর্থাৎ এটা হলো এই প্রশ্নটা, সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, এটা একটা মাস্ট, একটা লেখচিত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তো এখানে তুমি অ্যান্সার কিভাবে শুরু করবা? অ্যান্সার এখানে শুরু করবা যে প্রথমে এভাবে হেডিং লিখবা যে তাপমাত্রা ও সাম্য ধ্রুবকের সম্পর্ক যুক্ত হ্যান্ডটপের সূত্র থেকে আমরা পাই। তাপমাত্রা ও সাম্যধ্রুবক সম্পর্কযুক্ত ভ্যানটপের সূত্র থেকে আমরা পাই লগ কেপি সমান মাইনাস ডেল এইচ 2.303 1/t প্লাস হলো ধ্রুবক। বলে নিচের লাইনে এটা লিখবা ওয়াই, এইটাকে লিখবা হলো এম, এটাকে লিখবা এক্স, আর এটাকে লিখবা ধ্রুবক। এরপরে যে তুমি লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায়, এরপরে বলবা যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায়, সরি, তাপহারী বিক্রিয়ার সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব বলে তুমি লেখচিত্রটা এঁকে দিবা। লেখচিত্রটা কেমন ছিল? লগ কেপি এই পাশে আর এই পাশে ছিল 1/t। লেখচিত্রটা এমন হবে তাপহারী বিক্রিয়ায়, তারপরে একটা লাইন, এর নিচে শুধু একটা লাইন, তাপহারী বিক্রিয়ায়, তাপহারী বিক্রিয়ার সাম্যধ্রুবক তাপমাত্রা বাড়ালে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বলে এখানে ব্র্যাকেটে দিবা 1/t কমে সাম্যধ্রুবকের মান বাড়ে। সাম্যধ্রুবকের মান বাড়ে। অ্যান্সার কিন্তু খুবই ছোট, মানে পূর্ণ প্রশ্নের তুলনায় এই প্রশ্নের অ্যান্সার খুবই ছোট। প্রথমে হেডিং যে ভ্যান টপের সূত্রটা কি সেটা দিতে হয়, তারপর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা লিখতে হবে, তারপর বলতে হবে উদ্দীপকের বিক্রিয়াটা কোন বিক্রিয়া, এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব বলে লেখচিত্রটা দিয়ে নিচে শুধু এক লাইন। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে 1/t কমে, 1/t কমা মানে লেখচিত্র বরাবর উপরের দিকে যাওয়া, উপরের দিকে যদি যায় তাহলে সাম্যধ্রুবকের মান বাড়ে। এই শেষ, অ্যান্সার শেষ। এই হলো আমাদের 5 নাম্বার, 4 নাম্বার প্রশ্ন ক্লোজ। লাস্ট হলো একটা বিক্রিয়া, আমাদের একটা প্রশ্ন পড়লে এই চ্যাপ্টার শেষ। এই প্রশ্নটা হলো উদ্দীপকের বিক্রিয়াটির কেপিকেসি এর সম্পর্ক। একটা বিক্রিয়া দেয়া থাকবে, উদ্দীপকের বিক্রিয়াটির কেপি ও কেসি এর, কেপিকেসি এর মধ্যে, কেপিকেসি এর মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো। এটাও ইম্পর্টেন্ট, কয়েকটা জায়গায় আসছে, আমি
দেখ বলে দিচ্ছি যে কোথায় কোথায় আসছে, একটা করে দিব। সিবি, সিবি হলো কুমিল্লা। সিবি 23, সিবি 23 দুইয়ের গতে আসছে। সিবি 23 দুইয়ের গতে আসছে। আচ্ছা, দিনাজপুর বোর্ড 22, দিন 22-এর একের ঘতে আছে। দিন 22 মানে দিনাজপুর বোর্ড। সিটি মানে চিটাগাং বোর্ড, সিটি মানে চিটাগাং বোর্ড। চিটাগাং বোর্ড 21-এর, চিটাগাং বোর্ড 21-এর 7-এর গতে আছে, 7-এর গতে আছে। আমি একটা দেখাই দেবো, আশা করি বাকিগুলো পারবা সবাই। কর ক্ষয়ের লিস্ট দিয়ে দিব কয়েকদিনের মধ্যে। সিবি 23, দিন 22, এটা তো একটা প্রশ্ন সমাধান করে দিলে এটা পারবা। তো আমরা যাচ্ছি সিবি কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 23-এ চলে যাচ্ছি। সিবি 23 প্রশ্নটা সমাধান করে শেষ করব ক্লাস। সিবি 23 বিক্রিয়াটা, সিবি 23 এটা কত? দুইয়ের, দুইয়ের ঘ, দুইয়ের গ। A2 + 3B2 উৎপন্ন করে হলো 2AB3। কথাকে বলছে উদ্দীপকের বিক্রিয়াটির উদ্দীপকের বিক্রিয়াটির কেপি এবং কেসি এর মধ্যে, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আর সম্পর্ক স্থাপন করো অবলিক সম্পর্ক প্রতিপাদন করো বলতে পারে, একই জিনিস। কথা হলো যদি আমরা এইটুকু জানি কেপি ইকুয়াল টু কেসি, অ্যান্সারটা কি হবে সেটা আগে বলে দিই। কেপি ইকুয়াল টু কেসি RT⁴ অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি RT⁴ তো আমরা নির্ণয় করতে জানি। সমান কি? উৎপাদের মোল সংখ্যা হলো 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 3 অর্থাৎ -2। এটার অ্যান্সার কিন্তু এইটা হবে। And কেউ যদি এইটুকু দাও তাহলে সে 1 মার্ক পাবা। কেপি ইকুয়াল টু কেসি RT⁴ এটা 3-এর মধ্যে তুমি 1 পাবা যদি এইটুকু দাও। কারণ এইটুকু শুধুমাত্র কি, এই যে সম্পর্কে স্থাপন করে দিছি আমি, কিন্তু প্রতিপাদন করতে দেখাইতে হবে, কারণ 3 মার্কের প্রশ্ন এত ছোট ভাবে অ্যান্সার দিলে হবে না। তো আমরা এই প্রশ্ন প্রতিপাদন করে দেখাই। তা অ্যান্সার শুরু করে দিই। আমি বিক্রিয়াটা কোনটা সেটা একটু লিখে রাখি। আমরা যে বিক্রিয়াটা হলো A2 + 3AB2 এই বিক্রিয়াটা, তাহলে অ্যান্সার এখান থেকে শুরু করলাম। ঘ দাগের অ্যান্সার, গ দাগের অ্যান্সার সরি। বিক্রিয়াটির কেপি, কেপি সমান উৎপাদের আংশিক চাপ P(AB3) এর স্কোয়ার P(A2) P(B2) এর কিউব। আর বিক্রিয়াটার কেসি, একবারে কেসি লিখে দিই। AB3 এর ঘনমাত্রা, A2 এর ঘনমাত্রা, B2 এর ঘনমাত্রা টু দি পাওয়ার কিউ। এটা হলো 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে প্রথমে আগে আমরা এটুকু লিখে নিব। এবার আসি, আমরা জানি উপরে থেকে শুরু করে এর নিচে চলে যাচ্ছি। এর নিচে জায়গা নেই, উপরে লিখলাম। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এভাবে লিখবা, আদর্শ
গ্যাসের সমীকরণ থেকে জানা আছে বা আমরা জানি, লিখতে পারো পিভি ইকুয়াল টু এনআরটি। বিক্রিয়াটা আমার লেখার জায়গা নাই, একটু মুছে দিয়ে লিখলাম। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু এন বাই ভি আর টি। এগুলো মুছে দিয়ে একটু, পি ইকুয়াল টু সি আর টি। পি ইকুয়াল টু কি? সি আর টি। এই সি সমান কি, এখানে একটা নোট দিব, ঘনমাত্রা সি সমান মোল ভাগ আয়তন। মোল ভাগ আয়তন, একটা সাইড নোট লিখে দিলাম। এই যে এন বাই ভি এর পরিবর্তে আমরা কি লিখছি? সি লিখছি। এই সূত্রটি উদ্দীপকের বিক্রিয়ার প্রত্যেক উদ্দীপকের বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের জন্য প্রয়োগ করি। বিক্রিয়ক ও উৎপাদের জন্য প্রয়োগ করি। তাহলে পি এ, এখানে যদি আমরা, পিটা হলো চাপ, তাহলে আমাদের বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা এখানে একটু লিখে রাখলাম, A2 প্লাস 3 AB2 সমান 2AB3। এটা ছিল আমাদের বিক্রিয়া। A2, এটাই তো ছিল বিক্রিয়াটা, A2 প্লাস 3B2 সমান 2AB3। হ্যাঁ, তাহলে A2 এর আংশিক চাপ সাম্যাবস্থায় বললেও বলতে পারো। এই সূত্রটি এই সূত্রটি সাম্যাবস্থায় উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থায় লিখতে পারো। উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থায় উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদের জন্য প্রয়োগ করি। তাহলে সাম্যাবস্থায় A2 এর আংশিক চাপ, এই জায়গায় লিখবো আমরা। তাহলে এটা হলো P A2। এই জায়গায় A2 যখন দিব, তখন এখানে A2 দিব, সমান CA2 8T। তাহলে এই CA টা কি মিন করে আসলে? এই CA টা মিন করে হলো, CA2টা মিন করে হলো এর ঘনমাত্রা। এইটাকে আমরা আর একটা লাইন এইভাবেও লিখতে পারি। এই যে CA2 মানে কি? এর ঘনমাত্রা, A2 এর ঘনমাত্রা। তাই A2 এর ঘনমাত্রাকে এভাবে প্রকাশ করা যায়, আমরা জানি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করে। B2 এর ঘনমাত্রা, সরি, B2 এর আংশিক চাপ। এখানে এবার যদি আমি B2 লিখি, তাহলে এই জায়গায় আমি B2 লিখতে পারবো। তাহলে CB2 সমান বি এর যে ঘনমাত্রা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি, 8T। আচ্ছা, এখন যদি বলি আমি AB3 এর ঘনমাত্রা, তাহলে এখানে যদি আমি AB3 কে বসাই, তাহলে এখানে AB3 লিখতে পারবো। তাহলে এটা AB3 এর আংশিক চাপ P AB3, সি CAB3 8T। সবগুলো শেষ। এটা কিন্তু কিছু করা যাবে না, এটা যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। এই মানগুলো এখন আমাদের এই বিক্রিয়াটা, এগুলো মুছতে আমার জায়গা নাই বলে, আমাদের এই বিক্রিয়ার কেপি কি ছিল, এগুলো কিন্তু আগে লিখছি, এগুলো কিন্তু লেখার দরকার নাই, আমার জায়গা নাই বলে এগুলো আবার একটু রিভাইন্ড করতেছি তোমাদের। পি অফ AB3 এর স্কোয়ার, পি অফ A2, পি অফ B2 এর কিউ। এটা ছিল আমাদের 1 নম্বর ফর্মুলা। তাহলে
এই মানগুলো 1 নম্বর ফর্মুলাতে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে মান বসিয়ে 1 নং সমীকরণে কোন মানগুলো বসাবো? এই যে A2 এর মান, B2 এর মান, AB3 এর মান। তাহলে কেপি সমান মানগুলো আমরা ওখানে বসাই দিই। AB3 সমান ঘনমাত্রা AB3 8টি ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার স্কোয়ার। এই যে এটার মান বসালাম, A2 এর মান বসাই। শেষ, এগুলো মুছে দিয়ে এগুলো মান বসানো শেষ, আমার আর কাজ নাই এগুলো। খেয়াল করো এই জায়গায় এই যে স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু সবাই পাবে। তো আমরা এই থার্ড ব্র্যাকেট গুলোকে আগে একসাথে করি। তাহলে AB3 এর স্কোয়ার, A2 এখানে হলো B2 এর কিউ ইন্টু 8টি গুলো ওই পাশে রাখি, 8টি টু দি পাওয়ার স্কোয়ার, এখানে একটা 8টি, 8টি টু দি পাওয়ার কিউ। এই যে সম্পূর্ণ এই জিনিসটা সমান দেখো কেসি, সম্পূর্ণ এই জিনিসটা দেখো কেসি 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ ছিল, 2 নম্বর সমীকরণ। এই বিক্রিয়াটার কেসি কি ছিল আমাদের? এই বিক্রিয়াটার কেসি এরকম ছিল, AB3 এর ঘনমাত্রা এর স্কোয়ার A2 ভাগ হলো কি B2 এর কিউ। তাহলে এটা হলো কেসি ইন্টু 8টি, উপরে 2 নিচে 1, -1 + 3। এটা আবার কেউ যদি না বোঝো তাদের জন্য আবার ক্লাস 6-এ নিয়ে যেতে হবে তাদেরকে। 8টি টু দি পাওয়ার -2, এই হলো প্রতিপাদিত বা প্রতিষ্ঠা হলো। এই যে অ্যান্সার শেষ, এখানে অ্যান্সার শেষ। তা যারা এটুকু বোঝো নাই, সূচকের নিয়ম, সূচকে যদি এরকম থাকে, উপরে A2 থাকে, নিচে A1 আর A3 থাকে, তাহলে এটাকে তুমি কি করবা? উপরে হলো 2, নিচে এই যে 1, এটা মাইনাস হবে, -1 -3 হবে। এটা একবারে তুমি এভাবে দিতে পারো, -1 -3। এই যে এটাতে 1 আছে আর এটাতে 3 আছে, সূচকের নিয়মে করছি। তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2, এটা হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ দ্যাটস অল। এই হলো আমাদের এই চ্যাপ্টারের ক্লাস শেষ, মানে এ ক্লাস সহ। সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস সহ অনেক ডিটেলসে ক্লাস নিছি। কারণ কি, এই চ্যাপ্টারটা থেকে 2টা সিকিউ অবশ্যই অ্যান্সার দেওয়াটা খুব খুব জরুরি। কারণ তুমি যদি 50-এর মধ্যে 46-47 পাইতে চাও, এই চ্যাপ্টারের প্রশ্ন অ্যান্সার দেওয়াটা বেটার, কারণ এখানে মার্কস কাটে না। ঠিক আছে? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5 আমরা নেক্সট ক্লাস চ্যাপ্টার 5 এর উপরে নিব, যেখান থেকে একটা সেট সিকিউ অবশ্যই অ্যান্সার দেওয়া যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো ছুটি।